আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। অধ্যায় 3, জীবনের জন্য পানি। আমাদের চারপাশ ঘিরে পানি আছে। প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টি পানি, নদী, সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই। মানুষের তৈরি উৎস যেমন দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি থেকেও আমরা পানি পেয়ে থাকি। পানি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না বা পারি না। আমাদের চারপাশে ঘিরে পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি অনেক কিছু আছে। এখন উদ্ভিদ সূর্যালোক, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মূল, খনিজ পদার্থ এভাবে খাদ্য সংগ্রহ করে। আমরা উদ্ভিদ থেকে যে নিঃশ্বাসটা নিই সেটা হচ্ছে অক্সিজেন, আমরা যেটা ত্যাগ করি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা যেটা ত্যাগ করি এটা উদ্ভিদের খাদ্য হিসেবে ব্যবহার হয়। আর উদ্ভিদের দেহে প্রায় 90% পানি। উদ্ভিদের খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। এখানে দেখো বন্ধুরা, চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে সূর্যালোক, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খনিজ পদার্থ, পানি, মূল। খাদ্য তৈরি সহ নানা কাজে উদ্ভিদ পানি ব্যবহার করে থাকে। আর প্রাণী, আমরা বেঁচে থাকতে পানি পান করাই লাগবে। এজন্য বেঁচে থাকার জন্য প্রাণীদের পানির প্রয়োজন। মানবদেহে 60 থেকে 70% পানি। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে উদ্ভিদের শরীরে বা উদ্ভিদে 90% পানি, আর মানবদেহে 60 থেকে 70%ই পানি। বেঁচে থাকার জন্য আমাদের পানি প্রয়োজন। পানি চক্র, আমরা পানির অবস্থার পরিবর্তন। তোমরা বন্ধুরা যখন সকালে ঘুম থেকে ওঠো দেখো শিশির বা ঘাসের উপরে বিন্দু বিন্দু জমা হয়েছে। এটা কি কারণে হয় এটা জানবো আমরা। আর এটা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পানি চক্র। তো বন্ধুরা, তোমরা দুইটা ছোট গিলাস নিবা। দুইটা ছোট গিলাস নিয়ে দুইটাতে সমপরিমাণ পানি ঢালতে হবে। একটাতে বরফ ঢালবা আর একটাতে বরফ ঢালার প্রয়োজন নাই। এখন কিছুক্ষণ পর লক্ষ্য করবা বরফ যেটা ঢালা হয়েছে ওই গ্লাসটার বাইরে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। বিন্দু বিন্দু কী হয়েছে? পানি জমা হয়েছে। আর এই বিন্দু বিন্দু পানি আর একটা গ্লাসে এটা হয় নাই। ঠিক আছে? এখন ফলাফলের ভিত্তিতে একটা গ্লাসে কি হয়েছে? বিন্দু বিন্দু পানি হয় নাই, আর যেটা বরফ রাখছিলাম ওটা বিন্দু বিন্দু পানি সৃষ্টি হয়েছে। তাহলে তো বন্ধুরা তোমরা কি করবা? দুটো গ্লাস নেবা, দুইটা গ্লাসে সমপরিমাণ পানি ঢালবা। পরীক্ষামূলকভাবে একটাতে বরফ দিবা, একটাতে বরফ দিবা না। বরফ যেটা দিবা ওটার গায়ে পানির ফোঁটা ফোঁটা সৃষ্টি হবে। এখন এটা কিভাবে হলো, কেন হলো? সবুজ ঘাসের উপরে কেন শিশির বিন্দু পড়ে? এখন এটাকে বলা হয় পানি চক্র। সেটা সম্পর্কে আমরা জানবো এখন। রাতে গাছপালা ইত্যাদির ওপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাতে শিশির বলে। বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসাবে জমা হয়। এখন জলীয় বাষ্প কীভাবে হয় আর এই বিন্দু বিন্দু শিশির কিভাবে পড়ে, বায়ু কিভাবে জলীয় বাষ্পে পরিণত হয়? এখানে বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কি বলে? ঘনীভবন বলে। পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তো জলীয় বাষ্পে পরিণত হয়। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। তরল থেকে যেটা পরিবর্তন হয় প্রক্রিয়া হয় সেটাকে বাষ্পীভবন বলে। আর ঘনীভবন কি? জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। বরফকে তাপ দিলে তা আবার পানিতে পরিণত হয়, আর পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়।
আর জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। যখন পানিকে শীতল করা হয় তখন তা আবার জমে কঠিন বরফে পরিণত হয়। আর এই যে সিস্টেমগুলো, এগুলো মিলে একত্রে একে বলা হয় পানির চক্র। একে বলা হয় কি? পানির চক্র।